কোনটা পড়তে হবে সেটা যদি জানা যায় তাহলে এই যতটুকু টাইম দেওয়া হয় অতটুকু টাইম এনাফ আর কি ওই পড়াটা শেষ করার জন্য। আমরা এক একজন এক এক রকমের ছিলাম, বাট দিন শেষে আমরা এটা জানতাম যে আমরা যেটা চাচ্ছি সেটাতে আমাদেরকে সাকসেস হতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, বাট তাই বলে অন্যগুলো যে একবারে দেখবোই না এরকম যাতে না হয়। কোচিং করার জন্য ঢাকায় আসার কোনো দরকার নেই। নিজের যদি রুটিন না বানানো হয় তাহলে নিজের কি প্রয়োজন সেটা বোঝা যাচ্ছে না। অন্যের একটা রুটিন তো অন্যজন তো জানবে না যে আমার কোন বিষয়ে উইকনেস। এত বেশি অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে যে অফলাইনে রিলেভেন্স বোধহয় একটু কমে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে এমন দুজন শিক্ষার্থীকে এনে হাজির করেছি যারা একই সাথে এইচএসসিতে, অর্থাৎ এইচএসসিতে যে বোর্ড পরীক্ষা হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা, সেখানে তারা রাজশাহী বোর্ডে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। এবং শুধু সেখানেই তারা থেমে থাকেনি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে সাবিত কততম হয়েছে? 18তম হয়েছে। সে ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়ছে এখন। এবং আমাদের সাথে আছে আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর ভর্তি পরীক্ষায় 12তম হয়েছে, যদি আমি ভুল না করে থাকি। আজকে আমরা তাদের কাছে শুনবো তাদের কলেজের জার্নি, কলেজের যে সময়টা খুব কম সময়ে অনেক বেশি প্রিপারেশন নিতে হয় এবং অ্যাডমিশনে তো আরও কম সময়, মাত্র 3 মাসে হিউজ পড়াশোনা করতে হয়। এই পুরো জার্নিটা কেমন ছিল সেখান থেকে যাতে আমাদের যেসব শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েটে আছে এবং অ্যাডমিশনে আছে তারা ইন্সপায়ারিং কিছু শিক্ষা নিতে পারে, সেটি আজকে আমরা জানবো। তোমাদের দুজনকে ওয়েলকাম করছি আমাদের এপিসোডে। থ্যাংক ইউ। সো আজকে তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমরা একই সাথে রাজশাহী বোর্ডে ফার্স্ট সেকেন্ড হয়েছো। ক্যাডেট কলেজে নর্মালি আমরা দেখি যে অনেক কম সময় পাওয়া যায় পড়াশোনা করার ক্ষেত্রে, যেহেতু তোমরা এখানে অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও থাকে। এই কম সময়ের মধ্যে তোমরা পড়াশোনা করে রাজশাহী বোর্ডে ফার্স্ট সেকেন্ড কিভাবে হলে সেটি যদি আমাদেরকে জানাতে। প্রথমেই যাবো সাবিতের কাছে। আচ্ছা, পড়াশোনার সময়টা যেহেতু কম পাইতাম, তো আমরা অনেক ধরনের ট্রিক্স ইউজ করতাম যে আসলে মানে পড়াশোনার কমায় কীভাবে আনা যায়। মানে এত বড় একটা অ্যামাউন্ট ইন্টারের সিলেবাস, সায়েন্স হিউম্যানিটিস যেটাই বলি আর কি। তো হিউম্যানিটিসের ক্ষেত্রে মানে আমরা যারা হিউম্যানিটিস ছিলাম তারা যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা আগে টেস্ট পেপার থেকে কোশ্চেন বের করতাম, যে কারণ কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যেত যে ইন্টারে যে মানে বোর্ডে যে কোশ্চেনগুলো আসে প্যাটার্নটা সেমই থাকে, মানে টপিক খুব বেশি হেরফের। মানে বোর্ড কোশ্চেন ভালোভাবে অ্যানালাইসিস করা গেলে বোঝা যায় যে একই প্যাটার্নের কোশ্চেন আসছে, রাইট? আচ্ছা, তো এটা দেখে আসলে ঠিক করছিলাম যে কি কি পড়বো আর কি কি পড়বো না, বাদ দিয়ে দেবো, কারণ এত বেশি তো আসলে পড়ে লাভ নাই। জিপিএ 5 পাইলেই মানে অ্যাডমিশন টেস্টে ইনাফ। আচ্ছা, ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল হয়, মানে ফার্স্ট রিকোয়ারমেন্ট আর কি। হ্যাঁ, এটাই প্ল্যান ছিল, বাকিটা আসলে হয়ে গেছে। আর আবিদের ক্ষেত্রে আসলে সত্যি কথা বলতে সময় যখন কম থাকে তখনই আসলে মানে ওই অল্প সময়টা কিভাবে কাজে লাগানো যায় সেটা বের করা যায়। হয়তোবা দেখা যেত যে আমরা যদি বাইরে থাকতাম অনেক সময় পেতাম, তাহলে অনেকভাবে সময় নষ্ট হতো, যেটা আমরা কলেজের ভিতরে থাকার কারণে করতে পারিনি। কারণ আমাদের সেই বিলাসিতা ছিলই না। হ্যাঁ, আমাদের সেই বিলাসিতার কোনো অংশ ছিলই না, কারণ আমরা জানি যে আমাদের সময় কম, এই অল্প সময়ের মধ্যে পড়তে হবে পরীক্ষার জন্য, আবার একই সাথে আমাদের ক্যাডেট কলেজের যেসব অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতে হবে। সো আমি বলবো যে টাইম ওয়েস্টের কোনো সুযোগ ছিল না, এটাই খুবই কাজে দিয়েছে। আচ্ছা, তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন এটা সম্পূরক, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যে সাবজেক্টগুলো আছে সেটা এসএসসির তুলনায় আমরা দেখি অনেক গুণ বেশি অ্যাডভান্স। হ্যাঁ, তো এসএসসির পর তোমরা তো এসএসসি মানে ক্লাস 7 থেকে ক্যাডেট কলেজে আছো, তো সেখানেও তোমরা কম সময় পেয়েছো, ঠিক আছে, বাট এসএসসিতে আমার মনে হয় যে এ প্লাস পাওয়াটা কম্পারেটিভলি অনেক ইজিয়ার। কিন্তু এইচএসসিতে গিয়ে যখন সিলেবাস দেখা যায় যে হঠাৎ করে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, শুরুতে সেটাকে তুমি কিভাবে মানে ট্যাকল করেছো? আসলে শুরুর দিকে সত্যি কথা বলতে যে আমার নিজেরও খুবই ভয় লাগতো, কারণ হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ একটা সাবজেক্টের বই দেখা গেছে যে আমার পুরো এসএসসির সব বই সমান হয়ে গেছে। তখন প্রথম দিকে একটু ভয় লাগতো, কিন্তু তারপরে এই সাবিত যেরকম বললো যে আগের কোশ্চেন যখন দেখা শুরু করলাম তখন দেখলাম যে বই বড় ঠিক আছে, কিন্তু মানে পড়ার টপিক খুবই স্পেসিফিক আছে। এখন কোনটা পড়তে হবে সেটা যদি জানা যায় তাহলে এই যতটুকু টাইম দেওয়া হয় অতটুকু টাইম এনাফ আর কি ওই পড়াটা শেষ করার জন্য। আচ্ছা, তুমি তো সায়েন্সেই ছিলে, অর্থাৎ সায়েন্সের বিভিন্ন সাবজেক্টগুলো তোমাকে পড়তে হয়েছে ইন্টারমিডিয়েটেও, ও চেঞ্জ করেছিল, তো সায়েন্সের কোন সাবজেক্টটা তোমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগতো ইন্টারমিডিয়েটে? কঠিন বলতে গেলে আসলে দেখা যেত যে কয়েকটা সাবজেক্ট পড়তে ইন্টারেস্ট পাইতাম না, কারণ হয়তোবা পড়ে মজা লাগছে না। এইভাবে যদি বলতে চাই তাহলে আইসিটির কথা বলতেই হয়, কারণ এই সাবজেক্টটাতে আমি সময়ও খুব কম দিয়েছি, এই জন্য দেখা গেছে যে পরীক্ষার আগে আমাকে একটু সাফার করতে হয়েছে, অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে। হ্যাঁ, এই জন্য। আর এমনিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা সবগুলাই তুমি একদম পাক্কা ছিল শুরু থেকেই? পাক্কা ছিলাম এটা আমি বলবো না, কিন্তু যেহেতু আমি সময় দিচ্ছিলাম কাজে মানে লেগেছিলাম, এই জন্য খুব একটা সমস্যা আমাকে ফেস করতে হয়নি আর কি। আচ্ছা, একই ধরনের প্রশ্ন তোমার কাছে। তুমি যেহেতু এসএসসিতে সায়েন্স ছিলা, তারপরে তুমি হচ্ছে সুইচ করেছিলে আর্টসে এসেছিলা, তো এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে আর্টসে তুমি যখন নতুন নতুন সাবজেক্টগুলো পেলে, যে সাবজেক্টগুলো তুমি কখনোই পড়োনি, সেসব সাবজেক্টগুলোর ক্ষেত্রে কোনটাতে অ্যাডাপ্ট করতে তোমার ক্ষেত্রে সমস্যা হয়েছিল? আমার অ্যাডাপ্ট করতে সমস্যা হয়েছিল জিওগ্রাফি অ্যাডাপ্ট করতে সমস্যা হয়েছিল, কারণ
হ্যাঁ, বাকি সব সাবজেক্টে মোটামুটি মানে মজা পাচ্ছিলাম, যে ঠিক আছে নিজে নিজে পড়ে অনেক ভালো লাগতেছে। বা জিওগ্রাফির জিনিসগুলো আসলে বুঝতে পারতেছিলাম না, কারণ অনেক কনসেপ্টের ব্যাপার আছে। 9-10 হচ্ছে যে লেভেলে জিওগ্রাফি মানে আমাদেরকে পড়ানো হয়েছিল সেটা থেকে এটা মানে অনেক আলাদা ছিল। সো এইটাতে একটু অ্যাডাপ্ট করতে আমার সময় লাগছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আবিদের কাছে, যে অ্যাডমিশনে শিক্ষার্থীরা দেখা যায় যে শুধু বুয়েটের, যারা বুয়েটের থাকে তারা বুয়েট ফোকাস প্রিপারেশন নাই, বুয়েটের সাথে হয়তো ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রিপারেশন নাই, যারা মেডিকেলের প্রিপারেশন নেয় তারা বায়োলজি রিলেটেড এগুলোর প্রিপারেশন নাই। তোমাকে দেখা গেছে তুমি একই সাথে বুয়েটেও ক্র্যাক করেছো আবার আইবিএতেও ক্র্যাক করেছো, তো এত কম সময়ে কিভাবে দুটোর প্রিপারেশন নিলে? আসলে সত্যি কথা বলতে এই অ্যাডমিশনের ইয়াটা শুরু কিন্তু অনেক আগেই হয়, কারণ এইচএসসি তে যখন একজন উঠতেছে তখন থেকে দেখা যাচ্ছে তার বেসটা শুরু হওয়া তৈরি হয়, কারণ পড়ার দিন শেষে একই থাকে। সো আমার মেইন ফোকাস আইবিএ ছিল, এই জন্য আমি এইচএসসি শুরু থেকেই মানে অল্প অল্প করে হলেও একটু হলেও লেগেছিলাম। আমি আমার এইচএসসির পড়াও করছিলাম, আবার দেখা গেছে যে সাথে আইবিএর জন্য আমার যখন যেটা প্রয়োজন হচ্ছিল আমি একটু একটু করে পড়ছিলাম, যার কারণে দেখা গেছে যে অ্যাডমিশনে যে আমি অল্প যে সময়টা পাইছি সেটা আমি পুরোপুরি বুয়েটের প্রিপারেশনের জন্য স্পেন্ড করতে পারছি। আচ্ছা, মানে তুমি আসলে আইবিএ প্রিপারেশন খুব লং টাইম মানে ইন্টারমিডিয়েট থেকে নিয়েছো, যেটা আসলে খুবই আমার মনে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শিক্ষার্থীরা অ্যাডমিশন এসে কমপ্লেইন করে যে অনেক নতুন কিছু, অনেক নতুন। এই জিনিসটা যদি তোমরা শুরু থেকেই প্রিপারেশন নাও, যে তুমি যদি কলেজ থেকে জানো আসলে কোয়েশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করো, তাহলে আসলে বোঝা যাবে যে ওই কোন ধরনের কোয়েশ্চেন গুলো আসে, ইন্টারমিডিয়েট টপিক গুলাই ওটা রিলেট করে অনেক সময় পড়া যায়। আচ্ছা, আর বুয়েটের প্রিপারেশন কি তুমি আসলে সিরিয়াসলি নিয়েছিলে? তুমি যে বললে যে তুমি আইবিএর প্রিপারেশনই মূলত তুমি ফোকাস বেশি ছিলা, নাকি বুয়েট এমনি লেগে গেছে? না, এমনি আসলে কোনো কিছু লেগে যায় না। এটা সত্যি কথা বলতে আমি এইচএসসি তে পড়েছিলাম, এখন যেটা বললাম রাজশাহী বোর্ডে যে সায়েন্স থেকে ফার্স্ট হয়েছে তার ক্ষেত্রে তো আরো সত্য না। তা অবশ্যই। আসলে এইচএসসি তে যেগুলো পড়ছিলাম দেখা গেছিল যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঘুরে ফিরে একই থাকে, জাস্ট একটু অ্যাডভান্স থাকে আর প্র্যাকটিসে থাকা লাগে খুব রেগুলার। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ পড়া সেম থাকবে বাট দেখা গেছে যে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাডমিশন টাইমটা এগুলোকে মানে এফিশিয়েন্ট হওয়ার জন্যই আর কি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, তোমরা কিন্তু দীর্ঘ একটা সময় কলেজে একটা পরিবেশের মধ্যে ছিল, রাইট? একটা পরিবেশে তোমরা কাটিয়েছো। তারপরে অ্যাডমিশনের সময় এসে তোমরা প্রথম এইরকম একটা পরিবেশ থেকে বাইরে এসে নিজেদের একটা স্ট্রাগল করতে হয়েছে কিনা, মানে নতুন যখন ঢাকায় আসলা সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে তোমাদের কোনো সমস্যা হয়ে গেছে না? প্রথমে সাবিতের কাছে যাব। আমার মানে অ্যাডজাস্ট করতে সমস্যা খুব একটা হয়নি, কারণ আমি আমার কলেজের বন্ধুদের সাথেই ছিলাম, আবিদ ছিল আমার সাথে। আচ্ছা, তোমরা একসাথেই ছিল? আমরা একসাথেই ছিলাম, আমার আরো একটা ফ্রেন্ড ছিল। আর এমনি তো আমার কলেজে যে অন্য বন্ধু বান্ধব ছিল ওরাও আশেপাশেই ছিল। মানে তোমরা কলেজের এনভায়রনমেন্টটাকে ঢাকায় টেনে এনেছো? ওইরকমই কিছুটা, মানে দেখা যেত যে খারাপ লাগতেছে বা মন বসতেছে না বা কিছু হচ্ছে, তাহলে বন্ধু বান্ধবদেরকে ফোন দিতাম, তারা আসতো বা আমরা যাইতাম, বা একদিন একটু ব্রেক নিতাম। এমন না যে হচ্ছে সারাদিনই পড়াশোনা করছি, যখনই একটু ভালো লাগতো না বা একটু মনে হইতো যে হচ্ছে না তখনই ব্রেক নিতাম, তখনই বন্ধু বান্ধবদের কাছে যাইতাম বা ওরা আসতো, এরকমই আর কি। সো ওদের থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি পেলাম, সেটা হচ্ছে যে যখন আসলে পড়তে ইচ্ছা করছে না তখন তারা জোর করে পড়ার টেবিলে বসে থাকেনি, বরঞ্চ সেই সময়টা তারা এনজয় করেছে, তাতে যখন পড়তে বসেছে সে সময়টা ফুল টাইম পড়ায় অ্যাটেনশন দেওয়া গিয়েছে। আচ্ছা, পরবর্তী তোমার কাছে প্রশ্ন একটু সেন্সিটিভ, সেটা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী মানে বাংলাদেশে হয় কি বুয়েটকেই বেছে নেওয়া বা বুয়েট প্রায়োরিটি বেশি দেয়। সেক্ষেত্রে তুমি বুয়েট আইবিএ দুটোই তোমার কাছে, আমি তো মানলাম যে তুমি আইবিএর প্রিপারেশন একটু আগে থেকে নিয়েছো বা আইবিএ তোমার লক্ষ্য ছিল, কিন্তু বুয়েটে চান্স পাওয়ার পরও তুমি এটা চেঞ্জ করলে না কেন? মানে আইবিএ কেন তুমি বেছে নিলে? আসলে এটা উত্তরটা একটু রিলেটিভ, আসলে রিলেটিভ, কারণ কার কাছে কোনটা ভালো লাগছে। আমি দেখা গেল যে 11-12 সায়েন্স পড়ার পর আমার না, আমি আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে বলেছি। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভ এটা ঠিক যে আমারও অনেক ফ্যামিলি প্রেশার ফেস করা লাগছে, যে দেখা গেল যে বুয়েটে হয়ে যাওয়ার পর ফ্যামিলি থেকেও বলতেছিল যে বুয়েটে যাও, বুয়েটই ভালো। কিন্তু মানে আমার আসলে যে গোলটা ছিল যে আমি এই সরকারি চাকরি বা এই দিকে ফোকাস করতেছি না, আমি চাইতেছি যে কোনো একটা কর্পোরেট সাইডে যাব। সেজন্য আমার মনে হয়েছে আমি যদি আইবিএতে থাকি তাহলে আমার নিজের জন্য এটা বেটার হবে। এই জন্য আমি থেকে তোমার কনসেপ্টটা ক্লিয়ার ছিল যে আমি আমার জব সেক্টরও এটা হবে, এটা আমি আগে থেকে ফিক্সড করে ফেলেছি। তো সেই অনুযায়ী তুমি আগে থেকেই তোমার অ্যাডমিশনেও কোথায় পড়তে চাও সেটা, যেটা বাংলাদেশে আমার মনে হয় বেশিরভাগ শিক্ষার্থী না অ্যাডমিশনের সময় এই বিষয়টা ক্লিয়ার থাকে না। আমি বাংলাদেশে অধিকাংশ শিক্ষার্থীকে এটা বলি যে ওরা সাবজেক্ট বেছে নেয় না, সাবজেক্ট ওদেরকে বেছে নেয়। সো তোমাদের ক্ষেত্রে বোধহয় তোমরা নিজেদের সাবজেক্টটা বেছে নিতে পারছো। আর এটা আমরা মানে এমনও না যে এইচএসসির পরে এসে ঠিক করছি যে আমি এটাতে পড়তে চাই। আমরা যেটাতে মানে এখন যেখানে আসছি এটা প্ল্যান প্রিপারেশন আমরা যখন এসএসসি পাস করছি আমরা এটা তখন থেকেই নিচ্ছি। এটা প্রকাশ্যে হোক বা মানে
গোপনে হোক যেভাবে হোক আমাদের প্ল্যান আমাদের মোটিভ আমরা এখানে যেতে চাই। সো প্রিপারেশনটা আমরা মানে ততদিন থেকেই নিচ্ছি। আর এটাতে যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে দেখা যায় যে অ্যাডমিশন টাইমে অনেকেই অনেক স্ট্রাগল করেছে, হচ্ছে মানে হতাশ হয়ে যায়, মোটিভেশন হারায় ফেলে। যেহেতু আমরা দুজন একসাথেই ছিলাম তো দুজনকে অনেক কাছ থেকে দেখছি। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়নি যে আমরা মানে ট্র্যাক হারাই ফেলিনি বা মানে ডিমোটিভেটেড হয়ে যায়নি। এটার একটা বড় রিজন হচ্ছে আমরা জানতাম যে আমরা কোথায় যাইতে চাই, আর এটার জন্য হচ্ছে আমরা অনেক আগে থেকেই মানে প্রিপেয়ার্ড ছিলাম মেন্টালি এবং অন্যান্য দিক থেকে। এই জন্যই হচ্ছে আমরা মানে ট্র্যাকটা হারাই ফেলিনি। তো আমার কাছে মনে হয় যে আমাদের আসলে আগে বের করা উচিত যে আমরা কোথায় যাইতে চাই ইন্টারের পরে, আর এটা হচ্ছে এসএসসির পরেই ঠিক করে ফেলা উচিত। তাহলে 2 বছর ধরে সময় নিয়ে না আসলে মেন্টালি, কারণ ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ড থটস আসবেই। এখন যত লেটে ডিসিশন নিব সেকেন্ড থটস তত পরে আসবে। আমরা আগে নিছি, আমাদের আগে মনে হয়েছে যে ডিসিশন ঠিক নিলাম কি নিলাম না, বাট অ্যাডমিশন টাইমে যখন চলে আসছে তখন ইটস টু ফার, তখন আর মনে হয়নি কিছু ভুল করতেছি। এবার একটা চ্যালেঞ্জিং প্রশ্ন, সেটা হচ্ছে যে সাবজেক্ট তোমরা খুবই লাকি, যে সাবজেক্ট পড়তে চেয়েছো সেটা তোমরা পেয়েছো, কিন্তু যদি না পেতে, ধরো তোমার আইবিএ ফোকাসড আইবিএ তে পাওনি, কিংবা তোমার ঢাবি ল ফোকাস পাওনি, সেক্ষেত্রে তোমাদের প্ল্যান বি কি হতো? সাবিতের কাছে প্রথমে জানতে চাই। আমার হাতে আরো 2-3টা সাবজেক্ট ছিল। আমি আইআর এ পড়তে চাইছিলাম। আচ্ছা, আইআর ছিল, জার্নালিজম, তারপরে ডেভেলপমেন্ট স্টাডিজ। তো আমার প্ল্যানে ছিল আরো সাবজেক্ট, যে যদি আমি ঢাকা ভার্সিটির লর জন্য আবার হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে। তো আমি আমার প্রিপারেশনের পুরো প্ল্যানটাই সাজাইছিলাম এইভাবে যে আমার আসলে ফার্স্ট সেকেন্ড বা টপ কোনো পজিশন লাগবে না, আমি যাতে ঢাকা ভার্সিটির ইন্ডিভিজুয়াল মার্কগুলো যেগুলো আছে সেগুলো যাতে আমি ফিল আপ করতে পারি। মানে ইংরেজিতে তো একটা সার্টেন মার্ক লাগে, বাংলা জিকেতে একটা সার্টেন মার্ক লাগে, সেটা তোমার শুরু থেকেই যেন ওগুলোতে রেজিস্টার না হয় সেটার প্রিকশনস তুমি নিয়েছো। আমার মানে প্রিপারেশনটাই ছিল এইভাবে যে আমি আসলে কখনোই এটা চিন্তা করিনি যে আমার সবচেয়ে বেশি মার্ক পাইতে হবে বা আমাকে টপ 10-এর মধ্যে বা 20-এর মধ্যে থাকতে হবে। আমার প্ল্যান ছিল যে আমি যাতে এই ক্রাইটেরিয়াগুলো ফিল করতে পারি। এক্স্যাক্টলি, টু স্পেসিফিক, খুবই ভালো লাগলো। তোমার কাছে সেম কোয়েশ্চেন। আসলে আইবিএ যদি না হতো তাহলে আমি বলবো যে বুয়েটের জন্য হয়তো একটু বেটার প্রিপারেশন নিতাম, কারণ তোমার ক্ষেত্রে লাখ ভালো ছিল, আইবিএ এর পরীক্ষাটা মানে একটু আগে, হ্যাঁ আইবিএ এর পরীক্ষা অনেক আগেই হয়ে গেছিল। সো দেখা গেছিল যে আইবিএ রেজাল্টের পর আমি আর মানে পড়াশোনার সাথে খুব একটা সংযুক্ত ছিলাম না। এত বেশি নির্ভর হয়ে গিয়েছো যে বুয়েট যেহেতু আর পড়বোই না, বুয়েটের পড়াশোনা অত ফোকাস দেবো তো তারপরও বুয়েটে হয়ে গেল। আসলে বললাম তো এটা অনেক আগে থেকে আর কি, এইচএস এর সময় যা পড়ছি তাই কাজে দিয়েছে বলা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেটা তোমাদের মতো যারা ক্যাডেট কলেজে পড়েছে তারা বেশি রিলেট করতে পারবে। তোমরা আসলে যেহেতু পড়ার সময় কম পাও, তোমাদের যে স্কেজুল থাকে, অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, তো তোমরা ছুটিতে এসে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টিচারের কাছে পড়ো, বাকি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভিডিওস দেখো। আমার প্রশ্নটা হচ্ছে, তোমরা যখন বিভিন্ন ছুটিতে এসেছো তখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কাছ থেকে তোমরা কি ধরনের হেল্পগুলো পেয়েছো অনলাইন ক্লাস থেকে? এটা আবিদ ভালো বলতে পারে, কারণ ইন্টারমিডিয়েটে আমার আসলে অনলাইন কোনো ক্লাস দরকার হয় নাই। আসলে দেখা যাইতো যে কলেজে যখন থাকতাম, কলেজে ইন্টারনেট ফ্যাসিলিটি পাওয়াটা খুব রেয়ার। এই কারণে বলবো যে ইন্টারনেট ফ্যাসিলিটিস নাই এমন না, বাট যখন প্রয়োজন এক্স্যাক্ট সেই মোমেন্টে যে পাওয়া যাবে এরকম ছিল না। সো দেখা যাইতো যে কলেজে যখন কোনো কিছু বুঝতাম না সেই টপিকটা নোট করে রাখতাম, ভ্যাকেশনে আসে সেটাই হয়তো বা আমি বলবো ইউটিউব ইজ এনাফ। ইউটিউবে দিলে পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া যায় না এরকম কিছু নাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, অ্যাডমিশনের সময় তোমাদের এমন একটা রং ডিসিশনের কথা জানতে চাই যেটা আসলে তোমাদের কাছে পরবর্তীতে মনে হয়েছে যে জুনিয়রদেরকে আমরা এই জিনিসটা না করতে সাজেস্ট করব। আমি বলবো যে হচ্ছে কোচিং করার জন্য ঢাকায় আসার কোনো দরকার নেই। ইভেন হচ্ছে মানে এটা একটা হাইপ, কারণ হচ্ছে এগুলো অনেক সমস্যা আছে। যেমন হচ্ছে ঢাকায় এসে আমরা অনেক লাকি ছিলাম যে আমাদের বাবা মা আমাদের জন্য একটা বাসা ঠিক করে রাখছিল, আমরা এসে জাস্ট উঠে গেছি। আন্টিরাও এসে তোমাদের, যেহেতু পার্সোনালি চিনি আমি, আন্টিরাও এসে থাকছে তোমাদের। হ্যাঁ, আমারও এসেছিল। সো আমরা খুব একটা সাফার করিনি। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে থাকার একটা সমস্যা আছে, কই থাকবো না থাকবো, তারপর হচ্ছে খাওয়ার একটা সমস্যা। সো এগুলা বিশেষ করে মানে ক্যাডেট কলেজ থেকে যারা আসে, কারণ আমরা নর্মালি 6 বছরে আসলে এইসব কোনো কিছু আমাদেরকে করতে হয়নি। সো ঢাকায় এই অ্যাডমিশনের মতো একটা নতুন একটা স্ট্রাগল, এমনি একটা স্ট্রাগলের মধ্যে আছে, তার মধ্যে আবার এসে নিজেকে থাকার জায়গায় খুঁজতে হচ্ছে, খাওয়ার জায়গায় খুঁজতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে মানে বাসায় থাকাটাই বেটার। অনলাইনেই এখন অনেক ভালো কোচিং করা যায়। বিশেষ করে করোনার পর তো এত বেশি অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে যে অফলাইনের রিলেভেন্স বোধহয় একটু কমে গিয়েছে। এখন তারপরেও যদি কেউ মনে করে, তাইলে মানে যদি মনে করে যে হচ্ছে অফলাইন কোচিং দরকারই আছে, আমি বলবো যে আগে ক্লাস যেগুলো আছে সেগুলো অনলাইনে শেষ করে তারপর যদি তার মনে হয় যে আমার আসলে এখন ঢাকা যাইতে হবে বা আমার আসলে অফলাইনে কিছু করতে হবে, সেক্ষেত্রে বলবো যে মডেল টেস্ট পরীক্ষা চলে ওদের হচ্ছে মানে মূল পরীক্ষার আগ পর্যন্ত, সেটা করতে পারে। বাট ঢাকায় আসাটা আসলে খুব একটা মানে ফ্রুটফুল না আমার মতে। মানে অফলাইন কোচিং করতে হবে, এই কোচিং না ওই কোচিং, এই নিয়ে যে হাইপটা থাকে, এটা পরবর্তীতে এসে কিন্তু সেই ঘোরটা অনেকটা কেটে যায়।
আর আরেকটা যেটা হচ্ছে মানে মেইন সমস্যা সেটা হচ্ছে কোচিং এ আসলে মানে অনেক ডিমোটিভেটেড হয়ে যায় মানুষজন, কারণ মানে এটা আসলে কিভাবে বোঝাবো, আশেপাশে মানুষজনকে দেখলে ইন্সপিরেশনের বদলে আসলে ডিমোটিভেশনটা বেশি চলে আসছে যে এইভাবে মানে, কারণ সবারই একটা নিজেদের প্ল্যান থাকে। কোচিং সেন্টার গুলোতে এসে মানুষজন ভাবতে শুরু করেছে, যেমন আমি যদি বলে যে আমি আর আবিদ একসাথে কোচিং করতেছি, দেখা যাবে যে ও আর আমি দুজনকে কম্পিটিটর ভাবা শুরু করছি, যেটা তারও বেশি ডিমোটিভেটেড হয়ে যায় যে ও হচ্ছে আমার সিট খেয়ে দিতে পারে বা এরকম একটা বিষয়। তো আমি বলবো যে মানে এই জিনিসগুলো আমি যখন কোচিং করতে আসলাম তখন এগুলো মানে অবজার্ভ করছি আর কি, যে সবাই হচ্ছে একটা মানে রেসের উপরে আছে, যেটা আসলে অনেক সময় আমাদেরকে ডিমোটিভেটেড করে দেয়। আমার চেয়ে অনেক বেশি এগিয়ে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাডমিশন টাইমে পুরা যে জার্নিটা বা যে যুদ্ধটা করা লাগে এটা আসলে পুরাটাই নিজের সাথে। আমি যে মানে যে লেভেলে প্রিপারেশন নিব এটাতে আমি আমার সিটিয়া করতে পারবো, অন্য কেউ এখানে আসলে আসতে পারবে মি ভার্সেস মি, কারোর সাথে এখানে নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা এইচএসসি পরীক্ষা নিয়ে। ধরো এইচএসসি ক্ষেত্রে তোমাদের কি মনে হয়েছে পরীক্ষা দেওয়ার সময়, যে সিকিউ নাকি এমসিকিউ, আসলে কোনটা বেশি মানে একদম আমাদের তো ক্লাস পেতে হয়, বা দেখা যায় যে বুয়েটের ক্ষেত্রে ফর্ম তোলার ক্ষেত্রে 90% মার্ক লাগে এখন, তো সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ বেশি ভূমিকা রাখে নাকি সিকিউ? আসলে একটাকে সেকেন্ড পজিশনে দেওয়া, একটাকে ফার্স্ট পজিশনে দেওয়াটা খুবই কঠিন আমি বলবো, কারণ কিছু জিনিস ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে অনেকেই আছে যাদের কাছে এমসিকিউটা হয়তো একটু সহজ মনে হয়, আবার অনেকের কাছে সিকিউ সহজ মনে হইতে পারে, বাট দুইটার জন্যই মানে পড়ার সিচুয়েশনটা সেম। মানে ওই দেখা যাচ্ছে সেম টপিক কভার করে যে সিকিউ অ্যান্সার করতে হবে, আবার সেম টপিকের উপরেই এমসিকিউ। সো এমন না যে দুইটার জন্য প্রিপারেশন খুব আলাদা নিতে হয়। প্রিপারেশন আলাদা আমি সেটা বলিনি, আমি আসলে বলতে চাচ্ছি যে কোনটির ক্ষেত্রে আসলে মার্ক পাওয়াটা বেশি সহজ, সিকিউ না এমসিকিউ? এমসিকিউতে। আচ্ছা, তোমার কি মনে হয় মার্ক পাওয়া নাকি হচ্ছে মানে মার্ক বেশি পাইতে সাহায্য করে? বেশি পাইতে এমসিকিউ সাহায্য করে। হিউম্যানিটিস এর ক্ষেত্রে যদি বলি, নর্মালি দেখা যায় যে হচ্ছে সিকিউ এর যে পার্টটা আছে সৃজনশীল, সেটা তো কম বেশি সবাই আসলে একটা এভারেজ নাম্বারই পায়, কারণ এইখানে তো সবকিছু আসলে লিখতে হয়, ম্যাথটা কিছু করার মতো থাকে না যে কিছু একটা ভুল গেল ফুল মার্ক চলে গেল বা হচ্ছে, এবং টিচার অনেক সময় এক মার্ক হাতে রেখে তারপরে মার্ক দেয়। তো হিউম্যানিটিস এর ক্ষেত্রে সৃজনশীলে কম বেশি সবাই এভারেজ নাম্বার পেতে পারে, বাট এইখানে হচ্ছে ক্রুশিয়াল পার্ট প্লে করে এমসিকিউ, যে যত বেশি এমসিকিউ কারেক্ট করতে পারবে তার হচ্ছে নাম্বার বেশি আসার সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে যদি এখন আবার সেই ইন্টারমিডিয়েট লাইফে ফেরত দেওয়া হতো, যে তোমরা ফার্স্ট ইয়ারে আছো, সেক্ষেত্রে তোমরা কোন জিনিসগুলো এখন থেকে আরো গুছিয়ে করতে, যেটা এখন একটা এইচএসসি 26 এর স্টুডেন্ট করবে? আসলে আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে দেখা গেছে যে আমি সায়েন্সের সাবজেক্টগুলোতে খুব বেশি গুরুত্ব দিচ্ছিলাম। দেখা যেত যে মানে পুরো সময় ধরে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ করতেছি, বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলোতে যে প্লাস পাইতে হয়। হ্যাঁ, সময় এটা একটা কঠিন, যে সময় যদি খুব ভালোভাবেও টাইম ম্যানেজমেন্ট করি, তাও দেখা যাচ্ছে যে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ করতে করতে ওগুলোতে খুব বেশি টাইম দেওয়া হয় না। এটা আমরা বোঝা যায় যখন আমরা পরীক্ষায় বসতে যাই, পরীক্ষার আগের রাতে, তখন দেখা যায় যে প্রথমবারের মতো হয়তো বা বাংলা বই খুলে বসতেছি, কিছুই বুঝতেছি না, এরকম একটা অবস্থা। আইসিটি বই খুলতেছি, কিছু বুঝতেছি না। এটা আমি এইচএসসি তো সাফার করছি। দেখা গেছে যে কিছু এই ছোট সাবজেক্ট যেগুলো আছে আইসিটি অথবা বাংলা, ইংলিশ, দেখা গেছে যে এগুলোতে বসতে গিয়ে অনেক কিছু প্রথমবারের মতো দেখতেছে, যেটা অবশ্যই করা উচিত হয়নি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, বাট তাই বলে অন্যগুলো যে একবারে দেখবোই না এরকম যাতে না হয়, এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। মানে এটা হয়তো তুমি কোনোভাবে পার করে এসেছো, কিন্তু এখন গেলে তুমি ওই জিনিসগুলো হয়তো একটু বেটার ফোকাস করতে। তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আমি আরেকটু মানে বেটার ভাবে হচ্ছে অ্যাডমিশনের প্রসেসটা নিয়ে আরেকটু স্টাডি করতে পারতাম, যে কারণ হচ্ছে আমার অনেক কিছু মনে হয়েছে যেগুলো আমি এক্সট্রা পড়ে ফেলছি, যেটা আসলে আমার দরকার ছিল না, যেগুলো হয়তো আরেকটু স্টাডি করলে তুমি বুঝতে যে কোনগুলো বাদ দিয়ে পড়া যেত। অনেক বেশি পড়া হয়ে গিয়েছিল, অনেক বেশি পড়া হয়ে গেছে। তো তোমাদের বাংলাদেশে তোমরা যে অ্যাডমিশন পার করে আসলা, এইচএসসি পার করে আসলা, তোমাদের কাছে এইচএসসির জার্নিটা বেশি কঠিন মনে হয়েছে নাকি অ্যাডমিশনের জার্নিটা বেশি কঠিন মনে হয়েছে? অ্যাডমিশন জার্নি বলবো আমি। কেন? আসলে এইচএসসি টাইমটা অনেক বড়, তো দেখা গেছে যে একজন যদি একটু মানে ডাইভার্ট হয়েও যায়, তার আবার মানে রাইট ওয়েতে আসার টাইমটা আছে, ফিরে আসার সময়টা থাকে, সুযোগ আছে। বাট অ্যাডমিশন মানে এত ছোট একটা সময়, দেখা গেছে যে এই টাইমে যদি মানে দেখা 3-4 দিনের জন্য যদি কেউ একটু ডাইভার্সন পায়, ওই টাইমে দেখা যাচ্ছে বাকিটা অনেকটা আগায় যায়, যেটা মানে কভার আপ করা সহজ না। হ্যাঁ, তোমার ক্ষেত্রে? অ্যাডমিশন। কেন? এইচএসসি সময় আসলে একটা রিল্যাক্স মোডে থাকা যায়, যে মানে খুব বেশি মেন্টাল প্রেশার থাকে না, কারণ টাইম অনেক ছিল। আর পড়াশোনা হচ্ছে মানে আমি জানতাম আসলে যে আমার
মানে কি পড়তে হবে আর কি পরীক্ষায় আসবে, বাট অ্যাডমিশনে পুরাটাই একটা আনসার্টেন বিষয় ছিল। এখানে ভালো ভালো পরীক্ষা দিলেও আসলে বলা যাইতো না যে শিওর করে যে আমি ঠিক আছে চান্স পাবো কি পাবো না, এরকম একটা বিষয়। আর পরীক্ষা দেওয়ার পরে তাও একটু স্ট্রেস ফ্রি থাকা যায়, বাট পরীক্ষা না হওয়ার আগ পর্যন্ত আসলে পুরো সময়টা একটা অনিশ্চয় মানে আনসার্টেন একটা টাইম ছিল, এই জন্যই আর কি। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, দুটো প্রশ্ন করব, তার মধ্যে একটা হচ্ছে যে গোছানো রুটিন। তোমার কাছে কি মনে হয় যে নিজের তৈরি করা রুটিন, নাকি ফ্রেন্ডদের কাছ থেকে নেওয়া রুটিন, নাকি কোনো ভাইয়াদের তৈরি করা রুটিন, কোন রুটিনটা আসলে বেশি জরুরি, নাকি রুটিনই জরুরি না? আমি বলবো যে নিজের একটা রুটিন থাকা দরকার, কারণ দেখা গেছে যে মোটিভেশন দেওয়া সবসময় আসলে হয় না, একটু ডিসিপ্লিন দরকার আছে, কখন কি পড়তে হবে না পড়তে হবে। নিজের যদি রুটিন না বানানো হয় তাহলে নিজের কি প্রয়োজন সেটা বোঝা যাচ্ছে না। অন্যের একটা রুটিন তো অন্যজন তো জানবে না যে আমার কোন বিষয়ে উইকনেস, কোন বিষয়ে আমাকে বেশি টাইম দিতে হবে। সো নিজের রুটিনটাই আমি বেশি গুরুত্ব দেব। তোমার ক্ষেত্রে? আমি বলবো যে হচ্ছে নিজের রুটিন, বা অনেকেই তো আবার রুটিন বানায় না, বাট অ্যাটলিস্ট এইটুকু জানা থাকতে হবে যে আমার আসলে কিসে ঘাটতি আছে, কোনটা পড়া লাগবে, কোনটা আমার পড়া হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে অন্য কেউ আমাকে বলে দিতে পারবে না, অন্য কেউ আমাকে বানায় দিতে পারবে না। মানে অ্যাডমিশনের পুরো জিনিসটাই আসলে নিজের কাছে। বাকি যারা আশেপাশে আসছে তারা শুধু গাইড করতে পারবে, একটু হেল্প করতে পারবে, বাট বাকি সবকিছু আমার নিজের কাছ থেকে আসতে হবে। আচ্ছা, আমরা আসলে আজকের আলোচনায় ওদের কাছ থেকে ডিটেইলস, যে একটা স্টুডেন্ট কলেজের প্রথম দিকে কিভাবে পড়াশোনা করতে পারে, কলেজের শেষ দিকে কিভাবে পড়াশোনা করতে পারে, অ্যাডমিশনের শুরুর দিকের স্ট্রাগলগুলো কিরকম হয়, মেন্টাল স্ট্রাগলগুলো কিরকম হয়, আসলে কোন জিনিস করা দরকার, কোন জিনিস করা দরকার না, অনেক কিছু জানলাম তাদের দুজনের কাছে। আমার কাছে মনে হয় যে আমার নিজের ফিল হয়েছে অ্যাডমিশনে পার করার পরে যে আমার এমন কিছু কোয়েশ্চেন ছিল যে কোয়েশ্চেনগুলোর আনসার আমি পাইনি, যেটা অ্যাডমিশনের নিজের রিয়ালাইজেশন হয়েছে। সো সেই ফিল থেকে আসলে ভিডিওগুলো করা, যাতে স্টুডেন্টরা এইচএসসির সময়গুলোতে কি করতে হবে কি করতে হবে না এটি তারা জানতে পারে, এবং অ্যাডমিশনের যে সময়টার যে লং স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা আসলে কিভাবে আরো বেটার করা যায় সেটি তারা জানতে পারে। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের কাছে সর্বশেষ প্রশ্ন, যে একটা ভালো ফ্রেন্ড সার্কেল কি থাকা জরুরি, নাকি ফ্রেন্ড সার্কেল আসলে ম্যাটার করে না? একটা ভালো ফ্রেন্ড সার্কেল আমি বলবো অবশ্যই জরুরি, কারণ সেটা আমি আমার নিজের ফ্রেন্ড সার্কেলের এক্সাম্পল দিয়ে বলতে পারবো। কারণ একই ফ্রেন্ড সার্কেল থেকে আশাই পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড না, দেখা গেছে যে আমরা একসাথে থাকতাম সবসময় কলেজে, ভালো কাজ খারাপ কাজ যাই হোক সবই করছি, বাট আমরা জানতাম যে দিন শেষে আমাদের মানে এমন কিছু একটা করা লাগবে যাতে আমাদের দিকে কেউ আঙুল তুলে বলতে না পারে যে তুমি এইসব করতে হবে। হ্যাঁ, এটা আমাদের টার্গেটেড ছিল। আর আমরা জানতাম যে দেখা গেছে যে একজন হয়তো বা পরীক্ষার আগে পড়তেছে না, কিছু করতেছে না, সেটা আমরা যা ওকে বলতে পারতাম যে তুই পড়। আর দেখা গেছে যে ফ্রেন্ডদের থেকে যখন এই প্রেশারগুলো আসে, পিয়ার প্রেশার যদি পজিটিভলি দেওয়া হয় তাহলে এটা ভালো কাজ করে। একজন টিচার আসে পড়তে বললে হয়তো বা একজন অনেক সময় পড়তে চাবে না, বাট যখন ক্লোজ ফ্রেন্ডে দেখতেছি সবাই পড়তেছে, সবাই ভালো করতেছে, এটাও একটা তাড়না কাজ করে। তোমার ক্ষেত্রে? ভালো ফ্রেন্ড সার্কেল অনেক ম্যাটার করে। এটা হচ্ছে শুধু পড়াশোনাতে মানে সবকিছুতেই, কারণ এটা আসলে ক্যাডেট কলেজে থেকেও দেখছি, ক্যাডেট কলেজ থেকে বের হইলাম যখন, তারপরেও দেখছি অ্যাডমিশন টাইমে। তো মানে সবারই আসলে একটা ভালো ফ্রেন্ড সার্কেল দরকার। এটা এখন মানে যেভাবেই নিক আর কি। আর তার উপরে হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা, আমরা ক্যাডেট কলেজ থেকে যখন বের হয়েছি, আমাদের যে সার্কেলটা ছিল সেটা আমরা আবার একটু মানে ডাইভার্সিফাইড ছিলাম, সবাই সেম ছিলাম না। যেমন আমার কিছু বন্ধু আর্মিতে চলে গেছে, ও আইবিএতে গেছে, কেউ বুয়েটে আসছে, কেউ ঢাকা ভার্সিটিতে আসছে। তো আমরা এক একজন এক এক রকমের ছিলাম, বাট দিন শেষে আমরা এটা জানতাম যে আমরা যেটা চাচ্ছি সেটাতে আমাদেরকে সাকসেস হতে হবে। কারণ কনভেনশনাল ওয়েতে যখন মানে মানুষ চায় না, তখন তাকে নিজের সাথে ফাইট করতে হয় আসলে। তো এই ক্ষেত্রে আমরা এক একজনের জন্য আসলে ইন্সপিরেশন ছিলাম, কমপ্লিমেন্টারি ছিলাম। এটা আমাদের ক্ষেত্রে মানে এটা আমাদেরকে অনেক পুশ করছে, মোটিভেট করছে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। লাস্টে এসে আমিও ইমপ্রেসড হলাম। ওদেরকে আমি অনেকদিন থেকে কাছ থেকে দেখেছি, এজন্য আমার কাছেও মনে হয়েছে যে ওরা আসলে এমন একটা ব্লেন্ড, খুব বেশি আতেলও না, বাইরে থেকে দেখে মনে হবে যে অনেক কুল, বাট আবার ভিতরে ভিতরে ওরা নিজেদের পড়াশোনাটা, নিজেদের কাজটা ঠিকভাবে করছে। ইন্টারমিডিয়েটে যেটা হয় একটা বিভ্রান্তি কাজ করে যে একটা স্টুডেন্ট, আমি কি একটু কলেজে উঠলাম একটু উড়বো, একটু কুল হব, এটা নাকি পড়াশোনার মধ্যেই থাকবো একদম আতেল হব। আমার মনে হয় যে মাঝামাঝিটা বেছে নেওয়াটা বেটার। বেশি আতেল হয়ে গেলে নিজের উপর একটা চাপ চলে আসে। এখানে একটা বিষয় আছে, মানে আসলে জানতে হবে যে কখন কি করতে হবে। যেমন আমরা জানতাম কখন কি করতে হবে, যেমন ভ্যাকেশন যদি বড় হয় তাহলে আমরা একটু প্ল্যান করতাম যে আমরা একটু ঘুরবো, একটু এখানে যাবো। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন এসএসসির ছুটি পাইলাম, এসএসসির ছুটি নর্মালি ক্যাট কলেজ থেকে অনেক বেশি দিনে পাওয়া যায়। তো ইন্টারমিডিয়েটের অনেক পড়াশোনা আছে, তো এইসব পড়াশোনা কাভার করতে হবে। এই জন্য আমরা ঠিক করছিলাম যে আমরা একদম ভ্যাকেশনের শুরুতে একটা ছোটখাটো ট্যুরে যাব।
সো এইভাবে আর কি প্ল্যান করতে হবে, মানে জীবনে সবকিছুই আসলে দরকার আছে। যদি আমরা সারাদিন পড়াশোনাই করতাম ক্যাট কলেজে, তাইলে হয়তো অনেক কিছু মিস করে ফেলতাম। এক্স্যাক্টলি। সো তোমাদের এখন এই ফিলটা হয় না যে ইন্টারমিডিয়েটে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কিছুই বাদ দিয়ে আমি শুধু পড়াশোনাই করছি। পড়াশোনাও তোমরা করেছো, পাশাপাশি আবার এনজয়টাও করেছো, বাট দুটোর ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আজকে এই ভিডিও থেকে তোমরা এই বার্তাটা পেলা, এবং এদের দুজনকে যদি তোমরা আমার মতো পার্সোনালি চিন্তা, তোমাদের এই রিয়েলাইজেশনটা আরো বেশি আসতো যে তারা কিভাবে একই সাথে সবকিছু ব্যালেন্স করে ভালো একটা রেজাল্ট করেছে। সো এক একজনের ক্ষেত্রে আসলে কনটেক্সট এক এক রকম হয়, স্টোরিটা এক এক রকম হয়। তারপরও আমার মনে হয় যে যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো তারা বেস্ট কানেক্ট করতে পারবা। এইচএসসি 25 বলো, 26 বলো, কিংবা অ্যাডমিশন ক্যান্ডিডেটরা যারা এই ভিডিওটা দেখবা, যে সময় দেখবা, সবার সাথে আসলে কানেক্ট করা ইজিয়ার হবে। সো তোমাদের জার্নি, তোমাদের গল্পগুলো একসময় যেন আমরা বলতে পারি, সেভাবে তোমরা উঠে আসো আমাদের কাছে। সেই অনুপ্রেরণায় আজকে শেষ করছি। সবার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।